চৈত্রের খরায় বসন্তের হাওয়া, নওশীন আদ্রিতা গল্পের প্রথম অংশ। 5 বছর পরে নিজের এক রাত্রির স্বামীকে দেখে চমকে উঠল আদ্রিতা। চোখের সামনে ভেসে উঠল সে কালরাত্রির ঘটনা। নিজের অজান্তেই আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। কেউ দেখার আগেই তা সযত্নে মুছে নিল আদ্রিতা। এই কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওই জায়গায় চল, দেখ কি অবস্থা করে রেখেছে। ডেকোরেশন সব উল্টাপাল্টা করে দিয়েছে। ম্যানেজার আজ আমাদের চাকরি খেয়েই ছাড়বে। মেহের নিজের মতোই বকবক করতে করতে আদ্রিতার দিকে এগিয়ে এসে আদ্রিতাকে চুপচাপ একটা জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। মেহের নিজেও আদ্রিতার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায়। ট্রাউজার পরিহিত অর্ধ উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কাঁধে ধাক্কা দিয়ে চিল্লিয়ে ওঠে, কিরে, কি করছিস এখন? বলিস না যে তুই নীর চৌধুরীকে দেখে ক্রাশ খেয়েছিস। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, হবু জামাই সে, আর উনি নিজেও অনেক ভয়ঙ্কর নিষ্ঠুর। আদ্রিতা তাচ্ছিল্য হাসল, বিড়বিড় করে বলে উঠল, ওনার নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রমাণ আমি। কিরে, কিছু বললি নাকি? না, কিছু বলিনি। চল, কোথায় ঝামেলা হয়েছে দেখা। এই বিয়েটা ঠিকভাবে হওয়া খুব জরুরি। আদ্রিতা আবারও পেছন ফিরে তাকালো। খোলা জানালার কাছে দাঁড়িয়ে থাকা সুদর্শন নিষ্ঠুর পুরুষের দিকে। চোখের সামনে ভেসে উঠল কিছু আবছা চিত্র। কানে এসে বাজল তিক্ত একটি উক্তি, তো মিস আদ্রিতা, কত কোটি টাকা প্রয়োজন? নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি? সাথে সাথে চোখ বন্ধ করে নিল আদ্রিতা। আপনার মুখটাও আমার জন্য অভিশাপ নীর রূপ চৌধুরী। আপনার চামড়া যতটা উজ্জ্বল, আপনার অন্তর ঠিক ততটাই কুৎসিত। আপনাকে ঘৃণা করি। এতটা ঘৃণা পৃথিবীতে হয়তো কেউ কাউকে কোনোদিন করেননি। আপনি খুনি নীর চৌধুরী, আপনি হত্যাকারী। আমার জীবন শেষ করে দিয়েছেন আপনি। আসল পরিচয়ে জেনে নিই, আদ্রিতা খান, আহিত খান এবং নওরিন খানের ছোট সন্তান। 23 বছরের যুবতী, ড্রিমল্যান্ড নামক ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে। মধ্যবিত্ত বাড়ির সন্তান ছিল আদ্রিতা। ভালোবাসার অভাব ছিল না তাদের বাড়িতে। বাবার বড্ড আদরের মেয়ে। খুব ভালোভাবেই দিন কাটছিল তাদের, কিন্তু হঠাৎ এক ঝড় আর সব এলোমেলো করে দিয়েছিল আদ্রিতার জীবন। বাকিটা গল্পে পাবেন। আমি কোনো বাহানা শুনতে চাই না ডক্টর। দীর্ঘ 4 বছর ধরে আপনারা একই কথা বলে যাচ্ছেন, আর আমি কোনো টালবাহানা শুনতে চাইছি না। যত টাকা প্রয়োজন তত টাকা আমি দেব, কিন্তু আমি তাকে ঠিক চাই ডক্টর। আর নয়তো আপনাদের হসপিটাল সহ আপনাদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলব। অপর পাশে ডাক্তার এর কথা না শুনেই কল কেটে দিল নীর। 2 হাত দিয়ে চুল খামচে ধরে ফোন পাশের দেয়ালে ছুঁড়ে মারল। তার বিরক্ত লাগছে এই আওয়াজ, এই হইচই, গান বাজনা, সব বিরক্ত লাগছে। বুকের বাম পাশটা ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ করেই। মানুষপটে ভেসে উঠল কান্নারত এক মায়াবী মুখের প্রতিচ্ছবি। ভেজা পাপড়ি, সাথে চোখ মেলে তাকায় নীর। নষ্টা মেয়ে, বাবার রক্তের প্রতিটা বিন্দুর মতো চরিত্র তোর আয়ত্তে। মুখটা পবিত্র আর অন্তত কালিমায় লেপটানো। ভোগপণ্য হিসেবেই তুই সেরা, ভালোবাসার জন্য না। নীর রুদ্র চৌধুরী, মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া আর নিকৃষ্টতার সাক্ষী। অন্ধকার দুনিয়ায় সবার মুখে রয়েছে। এই সম্পূর্ণ পৃথিবীতে নীর একজনের কাছেই কাবু, আর সে নিজেই এই মুহূর্তে হসপিটালের শুভ্র বিছানায় শায়িত, যার কারণে
লাগামহীন এই নীরকে সামলানো বা দমানো কারো পক্ষেই সম্ভব না। ভাই, আপনার ফোন নাকি বন্ধ? মন্ত্রী কখন থেকে কল দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে না পারায় আমাকে দিয়েছিল। আসিফের কথায় চোখ তুলে তাকায় নীর। নীরের রক্তিম চোখ দেখে কিছুটা ভয় পেয়ে যায় আসিফ, কিন্তু নিজেকে সামলে নেয়। এই 5 বছরের এমন দৃষ্টিতে সে পরিণত হয়ে গেছে। সে জানে তার বস আগে থেকেই রাগী, কিন্তু এমন দৃষ্টি আসিফকে ভাবতে বাধ্য করে যেন নীর কিছু নিয়ে দোটানায় আছে। কোনো অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আসিফের ধ্যান ভাঙে নীরের বজ্রকণ্ঠে। ওই মন্ত্রীর বাচ্চাকে আমি হাতে খুন করব? পাখা বেশি বড় হয়ে গেছে। আমার সাথে নীল চৌধুরীর সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করে। ছ্যা, বালের মন্ত্রী, এটাকে আজ গোডাউনে নিয়ে আসিস তো এর বুকের ভেতর থাকা কলিজার ওজন আমি আজ মেপে দেখব। আসিফ দীর্ঘশ্বাস ফেলে। তার বুঝতে বাকি নেই নিজের সম্পূর্ণ রাগ আজ মন্ত্রীর উপরে মেটাবে। কারণ মন্ত্রীর দোষ সে দেখছে না। ব্যবসার জন্যই কল দিয়েছে, কিন্তু নীরের বিরোধিতা করে সে অকালেই নিজের জীবন খোয়াতে চায় না। এখন আর সাধের ময়নাকে বিয়ে করা বাকি। আসিফ, ওই মেয়েটার খোঁজ পেয়েছিস? আসিফ চোখ বড় বড় করে তাকায়। আপনি আমাকে কোন মেয়ের খোঁজ করতে বলছেন বলে আমায় মনে পড়ছে না ভাই। নীর গ্রিলে হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকায়। আপন মনেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে না চাওয়া কিছু বলি। আমার এক রাতের বউ। আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন আপনি তার ছায়াটুকুও দেখতে চান না, সেই জন্যই তো পরের দিনই ইউসিএতে চলে গিয়েছিলেন। খোঁজ লাগা আসিফ তার সুস্থ হওয়ার জন্য হলেও আমার এই মেয়েটাকে লাগবে। আসিফ কিছু বলতে চাইল, কিন্তু গলাতে সাধলেও মুখ দিয়ে বের করার সাহস হলো না তার। তাই কোনোরকম মাথা নেড়িয়ে বেরিয়ে গেল। নীর তখনও স্থির দাঁড়িয়ে আছে গ্রিলে হাত দিয়ে। চোখের সামনে ভেসে উঠল তেজি অশ্রুতে পরিপূর্ণ একজোড়া চোখ, যা তাকে শাসাচ্ছে। নীরের ঠোঁটে আনমনেই হাসি ফুটে উঠল, তা আবার কয়েক সেকেন্ড পরেই নিভিয়ে গেল। কেউ দেখল না সে হাসি, দেখল না আজ দীর্ঘ 12 বছর পরে নীরের ঠোঁটের কোণায় ফুটে ওঠা জীবন্ত হাসিটা। বিশাল কবরস্থানের সামনে গাড়ি থামতেই সেখান থেকে দ্রুত নেমে রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে ছুটে গেল ভেতরে। নির্দিষ্ট কবরের সামনে এসে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে কানে হাত নিয়ে এক নাগাড়ে বলতে শুরু করলো, সরি আব্বু, আসলে কাজ সব মিটিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। আর এমন হবে না, পাক্কা প্রমিস। আমি জানি তো তুমি রাগ করনি, কিন্তু তবুও এতগুলো সরি। তোমার জন্য কেক এনেছি, কাল না তোমার জন্মদিন। বুড়ো হয়ে যাচ্ছ মিস্টার হ্যান্ডসাম। নিজের দিকে তাকিয়েছ, কতগুলো চুল পেকে গেল। কথাটা বলেই হাসতে লাগলো আদ্রিতা। কখন যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো সে বুঝতে পারল না। হাঁটু ভেঙে কবরের সামনে বসে পড়ে আহাজারি করে বলে ওঠে, ও আব্বু, উঠো না, কেক কাটবে না? দেখো তোমার ফেভারিট কেক। উঠো আব্বু, আর কত ঘুমাবা বলো, এবার উঠো। তোমাকে ছাড়া তোমার পরিটা ভালো নেই। আব্বু, একবার উঠে দেখো। এই নিষ্ঠুর লোকগুলো তোমার মেয়েকে খুব কষ্ট দিয়েছে আব্বু। তোমার মেয়েকে কত বাজে কথা শুনিয়েছে, কিন্তু দেখো, প্রতিবাদ করার জন্য তুমি এলে না। আমার হয়ে লড়াই করতে তুমি এলে না। এটা কি ঠিক বলো না আব্বু? আমি আর পারছি না আব্বু। নিজেকে সামলাতে আমি ক্লান্ত। কবে থেকে 2 চোখে ঘুম আসে না আব্বু। তুমি না মাথায় হাত বুলালে আমি কিভাবে ঘুমাবো আব্বু? গো, ফিরে আসো আব্বু। তুমি এতটা পাষাণ কিভাবে হলে?
কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে আদ্রিতার। একসময় কবরের উপরেই শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। পাশ থেকে এক মৌলবি টাইপ লোক আদ্রিতাকে দেখে ধমকালেন, মেয়ে মানুষের কবরের ভেতর প্রবেশ করা নিষেধ। কিন্তু এই এতিম মেয়ের বুক ফাটা আহাজারির সামনে উনি চাইলেও কঠোরতা দেখাতে পারেন না। শুধু আল্লাহর কাছে দুই হাত তুলে বলে ওঠেন, এই মেয়েটার জীবনের সব দুঃখগুলো সুখে পরিণত করে দাও আল্লাহ। এই নিঃস্ব মেয়েটার আশ্রয় তুমি হয়ে যাও আল্লাহ। মৌলবি সেখান থেকে চলে যাওয়ার কিছু মুহূর্ত পরেই সেখানে এসে দাঁড়ায় বিশাল এক ব্ল্যাক মার্সিডিজ। ধীর পায়ে ঘুমন্ত আদ্রিতার কাছে এগিয়ে আসে এক জোড়া কালো বুট। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।